আসসালামু আলাইকুম প্রিয় ক্যাডেট পরীক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের ক্যাডেট পরীক্ষার সিলেবাসের আলোকে সরল সমীকরণের চ্যাপ্টারের যে ধারাবাহিক আলোচনা শুরু হয়েছিল ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের এই চ্যাপ্টারের আজকে শেষ ভিডিও ক্লাস। আমরা এই ক্লাস শেষের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করব আর কি। তো কথা না বলিয়ে চলো শুরু করা যাক। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এই অধ্যায়ের শেষ দুইটি সৃজনশীল। দেখো, প্রথম যে সৃজনশীল 34 নম্বর সৃজনশীলটা, এইটার দিকে লক্ষ্য করে দেখো সবাই কি বলেছে একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। দেখো, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। কত মিটার? 2 মিটার বেশি। এইটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে আমাদেরকে যেটা বলেছে যে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। কি লিখতে বলছে? পরিসীমা লিখতে বলছে। কার মাধ্যমে লিখতে বলছে? x এর মাধ্যমে লিখতে বলছে আমাদের। তাহলে আমরা লিখবই। দেখো, এখানে আমাদের কিন্তু বাগানটির প্রস্থ দেওয়া আছে। তাহলে লিখবো যে দেওয়া আছে আয়তাকার বাগানের প্রস্থ সমান x মিটার। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কিন্তু বাগানের প্রস্থ x মিটার দেওয়া আছে, আমি কিন্তু সেটাই লিখেছি। তারপরে যেখানে উদ্দীপকে বলেছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, এই দৈর্ঘ্যটা এই প্রস্থ যে x মিটার দেওয়া আছে তার থেকে 2 মিটার বেশি হবে। তাহলে আমরা লিখব যে অতএব আয়তাকার বাগানের দৈর্ঘ্য বেশি হলে যোগ হয়ে যায়, তাহলে x + 2 মিটার। তাহলে আমরা আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। আমাদের কি বলেছে যে প্রস্থ যদি x মিটার হয় তাহলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখতে বলেছে। তো পরিসীমা যদি লিখতে চাও বা পরিসীমা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। যার কারণে আমাদের দৈর্ঘ্যটা প্রস্থটা দেওয়া ছিল, আমরা দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি আয়তাকার পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অবশ্যই একক লিখতে হবে। যদি তোমরা এখানে একক না লেখো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে মার্কস কেটে দেবে স্যারেরা। তো আমাদের আয়তাকার পরিসীমা যেটা আমরা জানি যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু আমরা লিখেছি। এখন এইটাকে x এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা এখন মান বসাবো। দেখো 2 ইন্টু এই যে দৈর্ঘ্যটা কিন্তু x প্লাস, আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই তাও কোনো সমস্যা নাই। দেখো দৈর্ঘ্য কিন্তু এখানে x + 2 আমরা কিন্তু আগেই বের করে ফেলেছি। তাহলে x + 2 প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। দেখো আমি কিন্তু দৈর্ঘ্য যেটা সেটা লিখলাম x + 2, এখানে প্লাস চিহ্ন ছিল সেই প্লাস লিখলাম এখানে। তারপরে আমাদের প্রস্থ কি দেওয়া ছিল? x দেওয়া ছিল, x। এখানে একক না লিখে এখন লিখতে হবে মিটার। এই মিটারটা একটা একক। আমি যদি সরাসরি এখানে একক না লিখে মিটার লিখতাম তাহলে তোমাদের এখানে 1 মার্কস কিন্তু কেটে দেওয়া হবে। মূলত সৃজনশীলের ক নম্বরে এই প্রশ্নটা সেট করা হয়। তো তোমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে, যেহেতু তোমরা ক্যাডেট পরীক্ষার্থী এবং তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষাতেও এই সিলেবাস এটা থাকে। তো তোমাদেরকে খুব সতর্ক হতে হবে। আমরা আরেকটু ক্যালকুলেশন করতে পারি। এটা 2 ইন্টু x এবং x, দুটো x এর সামনে প্লাস চিহ্ন আছে, যোগ করলে হবে 2x + 2। আমরা যদি আরো ক্যালকুলেশন করতে চাই আমরা চাইলেই করতে পারি, কিন্তু আর তুমি যদি মনে করো যে 2 দ্বারা 2x গুণ করে এখানে 4x লিখবা, প্লাস চিহ্ন আছে প্লাস দিবা, দিয়ে 2 দ্বারা 2 কে গুণ করলে 4, এইটুকু যদি লিখে রাখো তাতে কোনো সমস্যা নাই। আমরা ব্র্যাকেট উঠিয়ে রাখছি। দেখো এটাই হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা। এটা কি আয়তাকার বাগানের পরিসীমা? আমরা পরিসীমা 4x + 4 মিটার, 4x + 4 মিটার লিখে রেখেছি। তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে দেখো আমি যেখানে ব্র্যাকেটটা দিয়েছিলাম না, যদি আমি ব্র্যাকেট না দিয়ে এখানে যেভাবে মিটারটা লিখে রাখি তাহলে এই মিটারটা শুধু 4 এর সাথে থাকবে, x এর সাথে থাকবে না, 4x এর সাথে থাকবে না। কিন্তু এই মিটারটা কি দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা এগুলো সবার সাথে আছে, তাই না? তো আমাদেরকে অবশ্যই এখানে ব্র্যাকেটটা দিতে হবে। যদি তুমি এই ব্র্যাকেট দিতেও ভুল করো তাহলে কিন্তু তোমার 1 মার্কস কেটে যাবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, যদি ব্র্যাকেট না দিয়ে তুমি মিটার লেখো তাহলে মিটারটা শুধুমাত্র এই একটা পদ 4, এই একটা পদের সাথে থাকবে। কিন্তু আমাদের 4x আছে,
এই মিটারটা কিন্তু শুধু 4-এর সাথে না 4x এর সাথেই সম্পৃক্ত, যার কারণে আমাদেরকে অবশ্যই এখানে কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। যখন ব্র্যাকেট দিব তখন এই মিটারটা দুটোর সাথেই সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু ক নম্বরটা কমপ্লিট করে ফেলেছি। খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলেছে যে বাগানের, খ নম্বরে যেটা বলেছে দেখো, বলছে যে বাগানটির পরিসীমা এই পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। আমাদেরকে প্রস্থটা বের করতে বলেছে। আবার পরিসীমা কিন্তু 36 মিটার দেওয়া আছে। দেখো আমি কিন্তু এখানে 36 মিটার পরিসীমা কিন্তু আগেই কিন্তু বের করে ফেলেছি। ক নাম্বার কিন্তু আমাদের কিন্তু পরিসীমায় নির্ণয় করতে বলেছিল এক্স এর মাধ্যমে। আমি কিন্তু ক নাম্বার 4x + 4, এটা কিন্তু পরিসীমা। এই 4x + 4 সমানই হবে এই 36 মিটার। আর এই পরিসীমা সমান, এই পরিসীমার মানটাই হচ্ছে 36 মিটার হইলে আমাদের প্রস্থ বের করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা লিখব যে, সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা যেটা করব, খ নম্বর দিয়ে আমরা লিখব যে ক হতে প্রাপ্ত, খ নম্বর দিয়ে লিখব যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত কি পেয়েছিলাম আমরা, একটা পরিসীমা পেয়েছিলাম তাই না। পরিসীমা কি ছিল, 4x + 4 মিটার। আমরা কিন্তু এটা কিন্তু পরিসীমা পেয়েছিলাম। এই খ নম্বর আবার বলেছে যে পরিসীমা হচ্ছে 36 মিটার। তাহলে আমরা সপ্তমতি দিয়ে লিখতেই পারি এই 4x + 4 = 36, অর্থাৎ এই পরিসীমার মানটাই হচ্ছে 36 মিটার। এখন এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখন যদি আমরা এই সমীকরণটা কমপ্লিট করে ফেলি তাহলে x এর মান পেয়ে যাব। দেখো আমরা লিখব যে বা 4x ঠিক থাকবে, 36 ঠিক থাকবে, এই +4টা যদি আমি অপর পাশে নিয়ে যাই তাহলে এটা -4 হয়ে যাবে। বা 4x ঠিক থাকবে, এই 36 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে এখানে হবে 32। বা x ঠিক থাকবে, 32 এটাও ঠিক থাকবে। এই যে x এর সাথে 4টা এখানে গুণ আছে না, এখানে ভাগ হয়ে যাবে। 4 দ্বারা যদি 32কে যদি তুমি রিসিভ করে দাও তাহলে 4 × 8 = 8 হয়ে যায়। অতএব x = 8। আমরা কিন্তু x এর মান কিন্তু পেয়ে গেছি 8। তো আমাদেরকে এখানে বলেছে প্রস্থ কত, প্রস্থ কত। দেখো এখানে বাগানের প্রস্থ কিন্তু x মিটার দেওয়া ছিল, x মিটার মানে x এর মানটাই হচ্ছে প্রস্থ। তো আমরা কিন্তু x এর মান 8 পেয়েছি, এটাই কিন্তু আমাদের প্রস্থ। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব প্রস্থ সমান 8 মিটার, প্রস্থ সমান 8 মিটার। আবার কিন্তু খ নম্বরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি তোমরা গ নম্বরের দিকে তাকাও, বলেছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটার বলতে কি বোঝায়, প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার পরিষ্কার করতে আমাদের কত খরচ হবে সেটা বের করতে বলেছে। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বাগানটি পরিষ্কার করতে মোট খরচ হয় 320 টাকা। কথার মিনিংটা বুঝতে হবে, মোটটা কি। মোট বলতে টোটাল বাগানকে বোঝানো হচ্ছে। এখন টোটাল বাগানটা বের করতে গেলে আমাদের বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। আর বাগানের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, এটাই হচ্ছে ক্ষেত্রফল তাই না। তো আমরা কিন্তু এখানে খ নম্বরে কিন্তু প্রস্থ 8 মিটার পেয়ে গেছি, খ নম্বরে কিন্তু প্রস্থ 8 মিটার পেয়ে গেছি। তাহলে বাকি থাকলো কি আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি এখানে গ নম্বর দিয়ে স্টার্ট করব। আমি এখানে লিখব যে খ হতে প্রাপ্ত প্রস্থ 8 মিটার। যেহেতু আমাদের টোটাল বাগানের কথা বলছে, বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ, মোট 320 টাকা খরচ হয়েছে, মোট টোটাল। তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে গেলে প্রস্থ যেহেতু আমি পেয়ে গেছি, আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে। তো লিখবো যে অতএব দৈর্ঘ্য হবে, এই যে দেখো তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, বলছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্যটা 2 মিটার বেশি। ক নম্বরেই কিন্তু এটা করেছিলাম আমরা। তাহলে আমাদের প্রস্থ x দেওয়া ছিল, দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার বেশি। তার মানে কি x + 2 ছিল আমাদের দৈর্ঘ্যটা। তাহলে x + 2 যদি দৈর্ঘ্য হয়, তো x এর মান তো আমি খ নম্বরে বের করেই ফেলেছি কি 8, তার সাথে আরো যোগ দাও 2, তাহলে 10 মিটার। প্রিয় শিক্ষার্থী দেখো আমি কিন্তু অলরেডি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু পেয়ে গেছি। দেখো আমি কিন্তু অলরেডি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি।
আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফল। টোটাল বাগান বলতে কি ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। তাহলে আমি লিখব যে আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফলের সূত্র কি? আয়তাকার দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো পরিসীমার সময় আমি কি লিখেছিলাম? একক লিখেছিলাম, কিন্তু এখানে একক লেখা যাবে না, এখানে লিখতে হবে বর্গ একক। বর্গ একক। ভালো করে কথার মিনিংটা বোঝো। আগে পরিসীমার ক্ষেত্রে আমি শুধু একক লিখলাম, আর ক্ষেত্রফলের সময় আমি বর্গ এককটা কেন লিখলাম? তোমাদের কিন্তু এইটাই ঝামেলা হয়ে যায়, কখন একক লিখতে হবে, কখন বর্গ একক লিখতে হবে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, মনোযোগী হও। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ কোনো কিছু গুণ আকারে থাকে, গুণ থাকলে বর্গ হয়ে যায়, আর যোগ থাকলে শুধু একক, যোগ থাকলে শুধু একক, যোগ বিয়োগ যেটা থাক না কেন একক। যখনই তুমি দুইটা কোনো কিছু গুণ করবা তখনই সেটা বর্গ হয়ে যাবে। এখন দেখো আমাদের দৈর্ঘ্য পেয়েছি আমরা কত? 10, তাহলে এখানে লিখবো 10। আর প্রস্থ পেয়েছি কি? প্রস্থ পেয়েছি হচ্ছে আমরা 8, তাহলে এখানে লিখবো বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে 8 10 80 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে দেখো এই যে 80 বর্গ মিটার যে আমি পেয়েছি, এটা হচ্ছে টোটাল বাগান। টোটাল বাগানের ক্ষেত্রফল 80 বর্গ মিটার। এই যে এখানে বলেছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হয়, অর্থাৎ এই 80 বর্গ মিটার পরিষ্কার করতে তাদের খরচ হয়েছে 320 টাকা। কিন্তু আমাদেরকে বের করতে বলেছে প্রতি বর্গ মিটার। প্রতি বর্গ মিটার মানে কি বুঝি আমি? প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 বর্গ মিটার, অর্থাৎ 1 বর্গ মিটার পরিষ্কার করতে তার কত খরচ হয়েছে এটা বের করতে বলেছে। তাহলে বাগান টোটাল পেয়েছে হচ্ছে 80 বর্গ মিটার। তাহলে আমরা লিখতেই পারি যে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, অর্থাৎ 1 বর্গ মিটার যেটা সেটা আনসার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু লক্ষ্য করে দেখো, তোমরা লিখবো যে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। আর যেহেতু প্রতি বর্গমিটার বলছে, প্রতি বর্গমিটার মানে 1 বর্গ মিটার, অর্থাৎ 1 বর্গ মিটার পরিষ্কার করতে অবশ্যই টাকা কম লাগবে। কম হইলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 320কে আমরা ভাগ করবো এই 80 দ্বারা। এখন ডিস্ট্রিবিউশন করো, এই 0 0 কেটে দাও, 4 8 32, 4 টাকা। দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু বের করে ফেলেছি। আমাদের এখানে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয় এটা বের করতে বলেছিল। আমরা কিন্তু প্রতি বর্গ মিটার বলতে 1 বর্গ মিটার বোঝায়, 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় হচ্ছে 4 টাকা। এইটাই হচ্ছে আনসার। দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে সৃজনশীল 34 নম্বরটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের আরেকটা সৃজনশীল আছে 35 নম্বরটা, আমরা সেটা সলভ করব। আশা রাখি তোমরা একটু বুঝেছো। প্রিয় শিক্ষার্থী, সোহাগ স্যারের সাথে থাকতে হইলে, ক্যাডেট প্রিপারেশনটা জোরালোভাবে নিতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, স্যারের পাশেই থাকতে হবে। আচ্ছা, আমরা এখন পরের অঙ্কটা যদি করি, দেখো পরের অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে 35 নম্বর একটা অঙ্ক। কত নম্বর অঙ্ক বলো তো? 35 নম্বর অঙ্ক। এখন 35 নম্বর অঙ্কে কি বলছে বাবা? দেখো বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 3টি ক্রমিক ক্রমিক মানে কি? পর্যায়ক্রম, ধারাবাহিক, তাই না? তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের কথা বলছে। এই যোগফলটা দিয়ে রেখেছে একটা 24। এখন এই উদ্দীপকের আলোকে ওরা 3টে প্রশ্ন সেট করেছে। এই 3টে প্রশ্ন কি? ক নম্বরে বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে লেখো। আমি কিন্তু তোমাদের আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি, শুধু ক্রমিক লেখা থাকলে প্রথম ক্রমিক সংখ্যাটা সবসময় চলক ধরবো এবং পরের ক্রমিক সংখ্যাগুলোতে 1 1 করে ব্যবধান হবে। আর যদি ক্রমিকের সাথে জোড় অথবা বিজোড় দুইটার কোনো একটা কথা উল্লেখ থাকে তাহলে প্রথমটা একটা চলক হবে আর তারপরে 2 2 করে ব্যবধান হবে। তো এখানে কিন্তু জোড় বিজোড় কোনো কিছুই নাই, শুধু ক্রমিক আছে। তাহলে আমরা এখানে আবার বলেই দিচ্ছে ছোট ক্রমিক সংখ্যাটি x হলে। তাহলে দেখো আমি যদি এই 35-এর ক নাম্বারটা স্টার্ট করি, 35-এর ক নাম্বার দেখো কি বলছে এখানে।
35 ক আমি লিখতেই পারি যে দেওয়া আছে তো দিয়েই রেখেছে, তাই না? যার কারণে আমি আর ধরতে হলো না। দেওয়া আছে প্রথম ক্রমিক সংখ্যা, মানে এটাই ছোটটা, প্রথমটা ছোট হয় সবসময়। প্রথম ক্রমিক সংখ্যা কি দিয়ে রেখেছে? এক্স। 3টি ক্রমিকের কথা বলছে। কয়টি ক্রমিকের কথা বলছে? 3টি। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে বাবা, দেখো ক্রমিক বলে এক করে বাড়ে এক্স প্লাস 1, এবং তৃতীয় ক্রমিক সংখ্যা যেটা হবে সেটা হবে এক্স প্লাস 2। এই যে দেখো আমি কিন্তু 3টে ক্রমিক সংখ্যা কিন্তু লিখে ফেলেছি। আমাদের লিখতেই বলছে যে অপর সংখ্যাটি এক্স এর মাধ্যমে লেখো। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24, সবচেয়ে ছোট সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি, মানে অপর সংখ্যা যে দুইটা আছে এই দুটো সংখ্যা এক্স এর মাধ্যমে লিখতে বলেছে। যে দুটো সংখ্যা আমি এক্স এর মাধ্যমে কিন্তু অলরেডি লিখে ফেলেছি। ক নাম্বার কিন্তু শেষ। খ নাম্বারে কি বলেছে দেখো, খ নাম্বারে বলেছে যে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। মানে যে তথ্যটা আমরা ক নম্বর এবং উদ্দীপকে পেয়েছি তার উপর ভিত্তি করে খ নম্বর আনসারটা আমাদেরকে তৈরি করতে হবে, মানে নির্ণয় করতে হবে। তাহলে বাবা এখানে যেহেতু বলেছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো, আর এখানে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, কি বলছে? যোগফল। অর্থাৎ আমি যে 3টে ক্রমিক সংখ্যা পেয়েছি এই 3টে ক্রমিক সংখ্যা যদি আমি যোগ করি তাহলে তার যোগফল হবে 24। তাহলে আমরা লিখবো সত্যমতে, দেখো সমীকরণ গঠন করতেছি। যোগফলের কথা বলছে, প্রথম ক্রমিক সংখ্যা ছিল এক্স, তার সাথে যোগ করব দ্বিতীয় ক্রমিক সংখ্যা এক্স প্লাস 1, তার সাথে যোগ করব তৃতীয় ক্রমিক সংখ্যা এক্স প্লাস 2। এই 3টা ক্রমিক সংখ্যা যোগ করলে যোগফল হবে 24, যার কারণে লিখলাম 24। এই যে দেখো জিনিয়াসটা দেখো, এদিকে তাকাও, আমার কিন্তু সমীকরণটা গঠন করা হয়ে গেছে। এখন এই সমীকরণটা তোমরা সমাধান অবশ্যই করতে পারবা। আমার ইচ্ছে হচ্ছে না যে করে দিই, আমার বিশ্বাস তোমরা নিজেরাই পারবা। তারপর আমি তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি। দেখো বা এক্স এবং এক্স, দেখো এখানে 3টে জায়গায় কিন্তু চলক এক্স আছে, তাই না? এবং 3টের সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস 3টা আমরা যোগ করলে পরে একদম 3x হয়ে যাবে। বাবা দেখো এখানেও 1, এখানেও 1, এখানে 2। দেখো দুটো সংখ্যার প্রতি একটা সামনে প্লাস আর একটা সামনে প্লাস, দুটোর সামনে প্লাস। তাহলে 2 আর 1 যদি যোগ করো তাহলে 3 হয়ে যায়, ইকুয়াল 24। বা 3x ঠিক থাকবে, 24 ঠিক থাকবে, এই প্লাস 3টা পার করবে, এটা -3 হয়ে যাবে। বা 3x ঠিক থাকবে, 24 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 21 হয়ে যাবে। বা x ঠিক থাকবে, 21 ঠিক থাকবে, এই x এর সাথে 3টা গুণ ছিল, এই 3টা এখানে ভাগ হয়ে যাবে। 3 দ্বারা 21কে যদি ডিসিম করো তাহলে 7, অতএব x এর মান কিন্তু 7 বের হয়েছে। দেখো এখানে বলেছে সংখ্যা 3টি নির্ণয় করার কথা, আমরা কিন্তু অলরেডি x এর মান পেয়ে গেছি। আমাদের সবচেয়ে ছোট সংখ্যা ছিল x এর মান কিন্তু তুমি পেয়ে গেছো, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে অতএব প্রথম ক্রমিক সংখ্যা কি ছিল? x ছিল। x এর মান কি বের করেছি? 7 বের করেছি। এই যে x এর মান 7 বের করেছি, 7। দ্বিতীয় ক্রমিক সংখ্যার দিকে তাকাও, কি ছিল? x প্লাস 1, এই যে x প্লাস 1 ছিল। তাহলে x এর মান 7 প্লাস 1, তাহলে 7 আর 1 যোগ করলে কি হয়? 8। এবং তৃতীয় ক্রমিক সংখ্যা এখন আমরা বের করব। তৃতীয় ক্রমিক সংখ্যা কি ছিল? এই যে x প্লাস 2, তাহলে এখন x প্লাস 2, তাহলে x এর মান ছিল 7 প্লাস 2 ইকুয়াল 9। এই যে দেখো 7, 8, 9। দেখো আমি কিন্তু 7, 8, 9 3টে ক্রমিক সংখ্যা পেয়ে গেছি। 3টে ক্রমিক সংখ্যা কিন্তু পরপর ধারাবাহিকভাবে পেয়ে গেছি। এই 7, 8, 9 এই 3টেই হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। আচ্ছা, আশা করি সবাই বুঝেছো। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো এই গ নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে যে একটি সংখ্যা কি সেটা কিন্তু আমাদের কিন্তু বলে দেওয়া নাই। বলছে একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। ভালো করে কথার মিনিংটা বুঝতে হবে। একটা সংখ্যা y, বলছে y এর মান নির্ণয় করো। y একটি সংখ্যা, এখানে কিন্তু একটি সংখ্যা y দিয়ে রাখছে। y একটি সংখ্যা যার দ্বিগুণ, y এর দ্বিগুণ মানে কি? 2y, y এর দ্বিগুণ মানে কি? 2y। তাহলে এই 2yটা হচ্ছে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় এই দুটো সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। দেখো সবচেয়ে ছোট, তাহলে এই যে আমি যে ক্রমিক নম্বর সংখ্যা 3টে বের করেছি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি? 7। আর সব থেকে বড় সংখ্যা কি? 9। এই 7 এবং 9 এই দুটোর যোগফল 7 প্লাস 9 এই দুটোর যোগফল অপেক্ষা কত বেশি? 4 বেশি। ওই জন্য 4 আমাকে যোগ করে দিতে হবে। দেখো এইটা কিন্তু আমার সমীকরণ।
এখন আমাদেরকে অ এর মান বের করতে বলেছে। তাই অ এর মানটা আমরা কিভাবে বের করব? সবাই একটু লক্ষ্য করে দেখো, আমরা অ এর মানটা এখন বের করব। অ এর মানটা আমরা বের করি কি করে, একটু সবাই লক্ষ্য করো। আচ্ছা, গ নম্বর অঙ্কে বলেছে, দেখো বলছে অ একটি সংখ্যা, তাহলে দেওয়া আছে একটি সংখ্যা অয়। অতএব অয় এর কত গুণের কথা বলছে? দ্বিগুণের কথা বলেছে, তাই না? তাহলে অয় এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2y। এখন সত্য মতে দিয়ে আমরা সমীকরণ গঠন করব। সত্য মতে দিয়ে বলছে এই দ্বিগুণটা মানে 2yটা বলছে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং সবথেকে বড় সংখ্যা দুটি যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে এই যে খ নম্বরের সবথেকে ছোট সংখ্যা আমরা 7 বের করেছিলাম, আর সবথেকে বড় সংখ্যা কি বের করেছিলাম? 9 বের করেছিলাম। এই দুটো সংখ্যার যোগফল অপেক্ষা, তাহলে 7 + 9 যোগফল অপেক্ষা কত বেশির কথা বলছে? 4 এর কথা বলছে। তাহলে 4 আমাদেরকে যোগ করে দিতে হবে। এই দুটি সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। কি বলছে? এই দুটি সংখ্যার সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই দুটি সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। বেশি হলে যোগ করতে হয়। আমাদের কিন্তু সমীকরণটা গঠন করা হয়ে গেছে, তাই না? এখন আমরা এটা সমাধান করব। বাবা দেখো, সবাই এদিকে লক্ষ্য করো। 2y ঠিক থাকবে, 7 এবং 9 যদি যোগ করি আমরা 16 হয়ে যাবে, +4 ঠিক থাকবে, বা 2y ঠিক থাকবে, 16 আর 4 20, বা y ঠিক থাকবে, 20 ঠিক থাকবে। এই 2টা এখানে গুণ ছিল, 2টা এখানে ভাগ হয়ে গেল, ডিসুম ডিসুম করো, তাহলে কি হবে? 10। অতএব y এর মান কিন্তু আমাদের 10 বের হয়ে গেছে। বলেছিল y এর মান নির্ণয় করো, y এর মান কিন্তু 10 বের হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ। আমাদের কিন্তু সৃজনশীল দুইটাই অঙ্ক কিন্তু আমরা মুহূর্তের মধ্যে শেষ করে ফেললাম। তো আমার বিশ্বাস যে তোমরা এই অধ্যায়ের ফুল প্রিপারেশন নিতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি বুক ভরা আশা নিয়ে বলছি যে তোমাদের যে এই অধ্যায়ের উপর 9টা সমীকরণ দিয়েছি, মানে সমীকরণের 9টা ক্লাস দিয়েছি, এই 9টা ক্লাস তোমরা যারা করেছো তারা 100% অধ্যায়টা কমপ্লিট করে ফেলেছো। এখন কথা হচ্ছে ক্যাডেট পরীক্ষার জন্য শুধু ক্লাস 6-এর বোর্ড বইয়ের উপরেই এই সমীকরণ চ্যাপ্টারের জন্য সীমাবদ্ধ থাকলে হবে না। এখন আমাদেরকে ক্যাডেট পরীক্ষায় সফলতা অর্জনের জন্য এই 6-এর বইয়ের পাশাপাশি 7-এর বইয়ের 7.1 এবং 7.2 এই দুইটা অধ্যায় আমাদের করতে হবে। দেন আমরা তারপরে বিগত 25 থেকে 30 বছরে এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো সলভ করব। তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। তো নেক্সট ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোহাগ স্যারের পাশেই থাকো। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ।